নমস্কার বন্ধুরা, আমি অরূপ সাহা অধ্যয়নালয়ের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা অনার্সের সাজেশান নিয়ে এসেছি। 2024-এ যারা পরীক্ষা দেবে তাদের সাজেশান। এখানে দেখতেই পাচ্ছ, বাংলা অনার্সের চতুর্থ সেমিস্টার CC9 পেপার। CC9 পেপার অর্থাৎ যেটা বিষয় রয়েছে ছন্দ, অলঙ্কার ও কাব্যতত্ত্ব। এর সম্পূর্ণ লাস্ট মিনিট সাজেশান এই ভিডিওর মাধ্যমে আমি আজকে তুলে ধরবো তোমাদের সামনে। লাস্ট মিনিট সাজেশান এটা খুব ভালো করে দেখে যাবে। আমি বলে দেবো কোনটা একদম শিওরলি পরীক্ষায় আসতে চলেছে। সেই সমস্ত প্রশ্নগুলো আজকে তোমাদের সামনে উপস্থাপন করছি। তোমরা দেখতে থাকো, আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিও, সঙ্গে থাকো, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। চলো, প্রথম যে প্রশ্নগুলো আমি রেখেছি, প্রথমে যেটা রয়েছে ছন্দ থেকে আছে। ছন্দ থেকে তোমাদের প্রথম ভালো করে এই দুটো দেখে যাও, ভালো করে একদম খুব ভালো করে দেখে যাও। 10 নম্বরের প্রশ্নের জন্য এই দুটো ভালো করে দেখে যাও। একটা কিন্তু কমন পাবে, দলবৃত্ত ছন্দ আর সরল কলাবৃত্ত ছন্দ। এবার দলবৃত্ত ছন্দের নামগুলো মনে রাখবে। দলবৃত্ত ছন্দ, শাঁসাখাত প্রধান ছন্দ, স্বরবৃত্ত, বলবৃত্ত, এই সমস্ত নামগুলো মনে রাখবে। এর বৈশিষ্ট্যটা কিন্তু পরীক্ষায় আসবে, খুব গুরুত্বপূর্ণ। এটা ভাগ্য ভালো তাহলে একটা চলে আসবে সরল দলবৃত্ত ছন্দ। তারপরে রয়েছে সরল কলাবৃত্ত ছন্দ। ছন্দ তোমাকে প্রত্যেকটা ছন্দ তোমাকে জানতে হবে। না ছন্দ জানলে ছন্দ নির্ণয় করতে পারবে না, কারণ 5 নম্বরের প্রশ্নে কিন্তু ছন্দ নির্ণয় পড়বে, দুটো পড়বে, একটা করতে হবে। এখান থেকে কিন্তু এটা কিন্তু একটু বোঝার জায়গা রয়েছে, সেটা একটু দেখে নাও। 1 নম্বর হচ্ছে ছন্দ তোমাকে কিন্তু দুটো থেকে একটা প্রশ্ন আসবে, অথবা দিয়ে একটা থাকবে, সেটাই কিন্তু এখান থেকেই আসবে। এটা কিন্তু মাথায় রেখো। ছন্দ কিন্তু দুটো প্রশ্ন থাকবে, এখান থেকে একটা থাকবে, এখান থেকে একটা থাকবে। এই প্রশ্নটা কিন্তু থাকবেই। ঠিক আছে, যে কোনো দুটি উদাহরণ সহ আলোচনা করো। যে কোনো দুটো ছেদ জ্যোতি দিতে পারে, পূর্বাঙ্গ দিতে পারে, স্তবক দিতে পারে, পদ, পংক্তি, চরণ, এগুলো দিতেই পারে। যে কোনো দুটো করতে হবে, এর মধ্যে থেকে দিয়ে দেবে। আর এখান থেকে যদি এইগুলো না করতে চাও, তাহলে এই দুটো করে যাও, একটা কমন পেয়ে যাবে 10 নম্বরে। একটা কমন পেয়ে যাবে, মিলিয়ে নেবে, 100% কমন পাবে। এই দুটো করে যাও, একটা কমন পেয়ে যাবে। চলো, এবারে এই যে একটা প্রশ্ন রেখেছি এখানে দেখো, এখানে আরেকটা জিনিস রয়েছে। টিকাধর্মী প্রশ্নের জন্য আমি একটা প্রশ্ন রেখেছি এখানে, এটা যেটা ভালো করে দেখে নাও। পয়ের শোষণ শক্তি আর মুক্তক ছন্দ আর সনেট। এই মুক্তক ছন্দটা, এইটা কিন্তু এটা করার দরকার হবে না। মুক্তক ছন্দটা করার দরকার নেই, মুক্ত ছন্দটা করবে না। আমি এখানে আলাদা করে দিয়ে দিয়েছি, আমি ওখানে ওটা চলে এসছে, ওখানে আলাদা করে দিয়ে দিয়েছি। দেখো এখানে দেখো, 5 নম্বরের প্রশ্নের জন্য আমি কিন্তু এই 5 নম্বর প্রশ্ন কিন্তু এটা শুধুমাত্র টিকাধর্মী প্রশ্ন আসবে। এটা যেন মনে থাকে, টিকাধর্মী প্রশ্ন একটা থাকবে, সেখান থেকে অমৃতাক্ষর ছন্দ ইম্পর্টেন্ট। অক্ষরবৃত্ত ছন্দ বা মিশ্রবৃত্ত বা তান প্রদান, একই তিনটে, একটারই নাম, তিনটে নাম, একই ছন্দ। এটা গদ্য ছন্দের বৈশিষ্ট্য কিন্তু পরীক্ষায় এবছর আসতে পারে, নাহলে সনেটের বৈশিষ্ট্য। সনের আর গদ্য ছন্দের মধ্যে কিন্তু একটা কিন্তু টিকাধর্মী থাকবেই। ঠিক আছে, সুতরাং তোমরা কিন্তু 4টে কিন্তু পড়ে যাবে। বেশি দিচ্ছি না আমি, 4টি টিকার জন্য 4টেই দিয়েছি, 4টে করে যাও, অন্যগুলো থেকে আর টিকা করতে হবে না। ঠিক আছে, এবার দেখো ছন্দ নির্ণয়। ছন্দ নির্ণয় কিন্তু 5 নম্বরে দুটো থাকবে। তোমরা জানো ছন্দ নির্ণয় কিন্তু 5 নম্বরের প্রশ্ন দুটো থাকবে। ওটা টিকা, আগেরটা দেখালাম যেটা, সেটা টিকা। ছন্দ নির্ণয় থাকবে, কিন্তু ছন্দ নির্ণয় করার সময় আমি একটা জিনিস ভালো করে বলে দিচ্ছি। ছন্দ নির্ণয় কিন্তু এইরকম সিম্পল দেওয়া থাকবে, এইটুকু দেওয়া থাকবে, আর কিছু দেবে না তোমাকে। কিন্তু এটাকে ছন্দ নির্ণয় করে এর এই মাত্রা, পর্ব, লয়, পদ, রীতি, এগুলো কিন্তু লিখতে হবে। এটা কোন মাত্রা, কত মাত্রা আছে, কোন কী পর্ব, পর্ব কী আছে, পদ কী, লয়টা কেমন, ধীর কি দ্রুত কি, মধ্যম লয়, সেটা লিখতে হবে। রীতি কী, কোন রীতি আছে, কোন ছন্দ, সেটা লিখতে হবে। এগুলো লিখতে হবে, তবে কিন্তু 5-এ 5 দেবে। এখানে নম্বর কাটা হয় না, এটা কিন্তু মনে রাখবে, নম্বর কাটে না, পুরোপুরি লিখতে পারলে 5 দেবে। আমি এখানে কিছু ছন্দ দিয়ে দিয়েছি, ছন্দগুলো দেখে নাও। প্রথম দেখো, দলবৃত্ত ছন্দ থেকে আমি বেশ কিছু দিয়ে দিয়েছি, সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। দলবৃত্ত ছন্দ, দলবৃত্ত ছন্দ থেকে কী আছে, আজ বিকেলে কোকিল ডাকে শুনে মনে লাগে, বাংলাদেশে ছিলাম যেন 300 বছর আগে। এগুলোকে ভাগ করার একটা পদ্ধতি আছে, আমি একটু দেখাই একটু। তোমরা একটু সময় নিয়ে দেখো একটু। আজ বিকেলে কোকিল ডাকে শুনে মনে লাগে, বাংলাদেশে ছিলাম যেন 300 বছর আগে। এটার মাত্রা কী হবে জানো তো? এটার মাত্রা 4 মাত্রা, 4 মাত্রা, 4 মাত্রা, আর সব কটার মাঝখানে একটা প্লাস আর 2 মাত্রা। মোট হচ্ছে এই মাত্রা কিন্তু প্রত্যেকটাই ক্ষেত্রে লাগবে। তার পরেরটাও তাই, 4 4 4 2। ঠিক আছে, এভাবে বিন্যাস করতে হয়। উচ্চারণের উপর কিন্তু তোমার কিন্তু সব কিছু নির্ভর করবে। তারপরে দেখো, মা নিম খাওয়ালে চিনি বলে কথার করে ছলো, উমা মিঠার লোভে তিতো মুখে সারাদিনটা গেল। 3 নম্বরে রেখেছি দেখো, শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারাম কে পাত্র পেলে,
জানতে চাও সে কেমন ছেলে? তারপরেরটা দেখো, তারপরেরটা এরকম, কেশে আমার পাক ধরেছে বটে, তাহার পানে নজর এত কেন? পাড়ার যত ছেলে এবং বুড়ো, আমার আমি এক বয়সী যেন। তারপরেরটা দেখো, তারপরেরটা আমি ভেঙে দিচ্ছি। একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্য গলির কোণে, ভাবি আমার মুখ দেখাবো, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। এবার আমি কিছু ছন্দ কলাবৃত্ত ছন্দ থেকে রেখেছি, তোমরা এগুলো দেখে নাও। কলাবৃত্ত ছন্দ এগুলো কলাবৃত্ত ছন্দ, এখানে তোমরা দেখতেই পাচ্ছ কলাবৃত্ত ছন্দ। এই ছন্দগুলো কিন্তু তোমরা লিখে নাও, খাতা লিখে নাও, খাতা নিয়ে প্র্যাকটিস করো। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছন্দগুলো। বাছাই করো কিছু ছন্দ। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়া। এটা কিন্তু ভাগটা অন্যরকম। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, হুঁশিয়ারতে কেটে যাবে। মন্দির বাহির কঠিন কপাট, এখানে মন্দির বাহির কঠিন কপাট চলিত সংকিল পঙ্কিল বার, এরকম ভাগ হবে, ঠিক আছে। এখানে আগেরটা এই আগেরটা এই কতে কাটবে, ঠিক আছে। বেলা যে পড়ে এলো জলকে চল, কবে পড়িবে বেলা, ফুরাবে সব খেলা, নিবাবে সব জ্বালা শীতল জল, জানিস যদি কেহ আমাকে বল। তারপর আছে ছিপখান তিনদার তিনজন মাল্লা, চৌপ পরে দিন ভর দেয় দূর পাল্লা, পঞ্চস্বরে দগ্ধ করে করেছে কি সন্ন্যাসী, বিশ্বময় দিয়াছ তারে ছড়ায়। এগুলো কিন্তু সব কলাবৃত্ত ছন্দ। আবার এর মধ্যে কিন্তু আর কয়েকটা আছে প্রাচীন কলাবৃত্ত ছন্দ, ঠিক আছে। অক্ষরবৃত্ত ছন্দ থেকে আমি কিছু রেখেছি, দেখো। প্রথমটা দেখো, মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। তারপরে এটা ভাগটা আমি দেখিয়ে দিচ্ছি। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। এটা সব 8-6 মাত্রার, ঠিক আছে। তারপর দেখো, কতকাল ছিলে কাছে, বলিনি তো কিছু, দিবস চলিয়া গেছে দিবসের পিছু, কত হাস্য পরিহাস বাক্য হানাহানি, তার মাঝে রয়ে গেছে হৃদয়ের বাণী। এখন আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি, প্রত্যেক নির্ভীত ক্ষণে মত্ততা ছড়ায় যথারীতি, রূপ লাগিয়ে আঁখি ঝুড়ে কত গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগিয়ে কান্দে প্রতি অঙ্গ মোর, ঘৃণায় বেঁধেছ যাকে দিয়েছ ধিক্কার, আহ্বান জানালে তাকে মিথ্যে কেন আর। এইগুলো হচ্ছে মানে অক্ষরবৃত্ত ছন্দের থেকে আমি কিছু দিলাম। এবার আমরা চলে যাব দ্বিতীয় মডিউলে, অলঙ্কার। অলঙ্কার থেকে কিন্তু খুব ভালো করে দেখানো, লাস্ট মিনিট সাজেশন যে কটা দিচ্ছি সে কটা কিন্তু খুব ভালো করে মুখস্থ করে রাখো। দুটো প্রশ্ন থাকবে, আমি আবার দেখিয়ে দিচ্ছি। এখান থেকে একটা থাকবে, এখান থেকে একটা থাকবে, একদম পুরো পাকাপাকি ভালোভাবে দেখে নাও। এখান থেকে একটা থাকবে, এখান থেকে একটা থাকবে। অলঙ্কার এটা হচ্ছে, এই দুটো হচ্ছে শব্দালঙ্কার, ঠিক আছে। আর এই দুটো হচ্ছে অর্থালঙ্কার। অর্থালঙ্কার থেকে দুখানা দিয়েছি, দেখো। প্রথমে রয়েছে রূপক অলঙ্কার, কাকে বলে, এর শ্রেণী বিভাগ করো, যে কোনো দুটি ভাগ সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। প্রচুর ভাগ আছে, সব কিন্তু মুখস্থ রাখবে। অলঙ্কার ছন্দ কিন্তু প্রত্যেকটা কিন্তু মুখস্থ রাখতে হবে, না হলে কিন্তু অলঙ্কার নির্ণয় করতে পারবে না। সুতরাং সবই মুখস্থ করতে হবে, তবে এইগুলো হচ্ছে পরীক্ষা লেখার জন্য ভালো করে রাখতে হবে। পরেরটা দুয়েরটা দেখো, উপমা অলঙ্কার কাকে বলে, বিভিন্ন বিভাগগুলির নাম উল্লেখ করে যে কোনো দুটি বিভাগ সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। এটা কিন্তু স্টার প্রশ্ন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবে। এবারে অনুপ্রাস থেকে দিয়েছি, মানে শব্দালঙ্কার থেকে দুখানা দেওয়া আছে। অনুপ্রাস অলঙ্কার কাকে বলে, যে কোনো দুটি অনুপ্রাস অলঙ্কার সম্পর্কে দৃষ্টান্ত সহ আলোচনা করো, মানে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে হবে। তারপরে দেখো, ব্রক্তোক্তি অলঙ্কার কাকে বলে, এর কটি ভাগ কী কী, প্রত্যেক উদাহরণসহ প্রত্যেকটি ভাগ সম্পর্কে আলোচনা করো। এটা কিন্তু স্টার আছে, স্টার ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। সুতরাং এই 4টে প্রশ্ন করলে কিন্তু অলঙ্কার থেকে তুমি একটা ভালোভাবে কমন পেয়ে, একটা না দুটো কমন পেয়ে যেতে পারো, ঠিক আছে। একটা কিন্তু তোমাকে লিখতে হবে, তো একটু ভালো করে একটু দেখে যাবে। অলঙ্কার তোমাকে কিন্তু ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু অলঙ্কার সব জানা দরকার আছে, কারণ অলঙ্কার নির্ণয় কিন্তু 5 নম্বরে থাকবে। অলঙ্কার নির্ণয় 5 নম্বরে করতে হবে। সুতরাং দেখো, এবারে দেখো অলঙ্কারে এই যে 5 নম্বরে এখানে যে অলঙ্কার আছে, এটা শুধুমাত্র টিকাধর্মী প্রশ্নের জন্য আসবে। এটা কিন্তু টিকাধর্মী প্রশ্ন, এখানে লেখা আছে, দেখো, টিকার জন্যই আসবে শুধুমাত্র। এটা কিন্তু 5 নম্বরে যে আমাদের দুখানা থাকবে তার মধ্যে থাকবে না। এখানে যমক, শ্লেষ, ব্যাজস্তুতি, ব্যতিরেক, অপন্নতি, বিরোধ অলঙ্কার। বিরোধ অলঙ্কার খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে যাবে বিরোধ অলঙ্কারটা। এই কটার মধ্যে কিন্তু একটা কিন্তু টিকার জন্য থাকবে, ঠিক আছে। ছন্দ থেকে যেমন বলেছিলাম, এখান থেকে একটা কিন্তু টিকার জন্য থাকবে।
এবার অলঙ্কার নির্ণয়, দুটো অলঙ্কার নির্ণয় থাকবে, একটা তোমাকে করতে হবে। অলঙ্কার নির্ণয় কিন্তু দুটো থাকবে। আমি এখানে বেশ কিছু অলঙ্কার নির্ণয় উদাহরণ দিয়ে দিয়েছি, তার পাশেই লিখে দিয়েছি কী অলঙ্কার হতে পারে। প্রথমটা দেখো, বর্জসেন কানে কানে কহিল শ্যামারে, ক্ষণিক শৃঙ্খল মুক্ত করিয়া আমারে, বাঁধিয়াছ অনন্ত শৃঙ্খলে। এটা হচ্ছে বিরোধাভাস অলঙ্কার। তারপরে দেখো, অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, কোন গুণ নাই তার কপালে আগুন। এটা হচ্ছে ব্যাজস্তুতি অলঙ্কার, অর্থাৎ নিন্দার ছলে স্তুতি, ঠিক আছে, মানে প্রশংসা করা হয়েছে। এবার দেখো, কাঁটা হেরি ক্ষান্ত কেন, কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। এটা অর্থান্তরন্যাস। সভাজন দুঃখী রাত দুঃখে, আধার জগৎ মরি ঘন আধারিলে, দীননাথে, দৃষ্টান্ত অলঙ্কার। তারপরে দেখো, অমিতা তোমার কিছু ক্ষতি নাই, মরে যদি দাও এতটুকু ভালোবাসা, সমুদ্র কি রিক্ত হয়ে যাবে, আমি যদি এক ফোঁটা ফেনা নিয়ে যাই। এটা দৃষ্টান্ত অলঙ্কার। এটা যৌবন বসন্ত সম সুখময় বটে, দিনে দিনে উভয়ের পরিণাম ঘটে, কিন্তু পুনঃ বসন্তর হয় আগমন, এখানে হয়টা এখানে বসেনি, হয় আগমন, ফিরে না আর ফিরে না যৌবন। এটা হচ্ছে ব্যতিরিক অলঙ্কার। তারপর দেখো, এটা হাটে হাটে আমি ঘুরিয়ে বেড়াই, সে নহে করিতে হাট, হাটির বক্ষে দেখে যাই আমি, কত যে কাঁদিছে মার। এটা হচ্ছে অপরিণতি অলঙ্কার। পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। এটা হচ্ছে বাচ্যোৎপেক্ষা অলঙ্কার। তারপর দেখো, শরদিন্দু পুত্র বধূ শারদ কৌমুদী, তারা কিরিটিনী নিশি সদৃশী আপনি, রাক্ষসকুল ঈশ্বরী। এটা সাঙ্গরূপক। মেহগনির মঞ্চজুড়ি ৫০০০ গ্রন্থ, আর জলে দাগ পড়ে না, খোলে না কেউ পাতা, আস্বাদিত মধু যেমন যুথি অনাঘ্রাতা। আচ্ছা, এবারে আমরা চলে যাব তৃতীয় মডিউলে। তৃতীয় মডিউল হচ্ছে কাব্য জিজ্ঞাসা রয়েছে, কাব্যতত্ত্ব। এখানে দেখো, এখানে তোমাদের যেটা আছে সেটা আমি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলো কয়েকটা রেখেছি। তার মধ্যে দেখো যেগুলো স্টার দিয়েছি সেগুলো খুব ভালো করে দেখে যাবে। আর এখানে দেখো এই প্রশ্নটা কিন্তু, যে প্রশ্নটা দিয়েছি দেখো আগে দেখে নাও। রস জিনিসটি লৌকিক বস্তু নয়, অথবা রহস্যের কাব্যের জগৎ অলৌকিক মায়ার জগৎ, আলোচনা করো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ২ নম্বরের প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বাক্যের শব্দ ও অর্থকে আটপৌরে না রেখে সাজসজ্জায় সাজিয়ে দিলেই বাক্য হয়ে ওঠে। উদাহরণসহ উদ্ধৃতাংশটি ব্যাখ্যা করে। এটা কিন্তু খুব ভালো করে মুখস্থ করে যাবে, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে পরের প্রশ্নটা দেখো, এটা ৫ নম্বরেও আসতে পারে, কাব্যের আত্মা ধ্বনি। এর মধ্যে কিন্তু ৫ নম্বরের প্রশ্নগুলো থাকতে পারে, ঠিক আছে। যেমন এটা, এর থেকে ৫ নম্বর আসতে পারে, কাব্যের আত্মা ধ্বনি। এই মতবাদের স্বরূপ আলোচনা করে সীমাবদ্ধতা বুঝিয়ে দিন। ৪ নম্বর প্রশ্নটা কিন্তু স্টার প্রশ্ন। সহৃদয় সামাজিক দরদি লোকের কাব্যজনিত চিত্তের অনুভূতি বিশেষের নামে রস, সুতরাং বলা যেতে পারে কাব্যরসের আধার কবিও নয়, কাব্যও নয়, সহৃদয় পাঠকের মন। এটা কিন্তু মাথায় রাখতে হবে, আলোচনা করে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3টে আমি স্টার্ট প্রশ্ন রেখেছি। তারপর হচ্ছে নবরস সম্পর্কে আলোচনা করা। এই যে ৬ নম্বরের প্রশ্নটা আছে, ৬ নম্বর প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 3টে প্রশ্ন কিন্তু অন্তত ভালো করে দেখে যেতে হবে। চিত্তের স্থায়ীভাব কীভাবে বিভাব, অনুভাব ও সঞ্চারী ভাবের সংযোগে রূপান্তর প্রাপ্ত হয়ে রসে পরিণত হয় তা আলোচনা করে বুঝিয়ে দেবো। সুতরাং রস থেকে কিন্তু একটা প্রশ্ন থাকছে। এখানে দেখো 3টে প্রশ্ন আছে রস থেকে। হ্যাঁ, ৬ নম্বরটা দেখো, ১ নম্বর, ৫ নম্বর আর ৬ নম্বর সব রস থেকে কিন্তু একটা প্রশ্ন থাকতে পারে, আর এখান থেকে কিন্তু একটা প্রশ্ন থাকবে। এবারে ৫ নম্বরের প্রশ্ন। ৫ নম্বর প্রশ্ন দুটো ধরনের হবে। এখান থেকে যে ৫ নম্বর প্রশ্নগুলো থাকছে সেটা হচ্ছে এই যে ৫টা প্রশ্ন রেখেছি, এটা টিকাধর্মী প্রশ্নও থাকতে পারে, আবার এমনি ৫ নম্বরের প্রশ্ন একটা থাকবে। এখানে কি, কাব্যং রসাত্মক কাব্যম, সরি আমার বলাটা উচ্চারণটা ভুল হলো একটু। এখানে আছে বাক্যং রসাত্মক কাব্যম, আমি উল্টো বলেছিলাম। এবার তারপরে আছে রীতিরাত্মা কাব্যস্য কাব্যং গাহ্যম অলঙ্কারাত। আর টিকা থেকে রীতিবাদ, সঞ্চারী বা বিভাব। অবশ্যই 3টা করে যেতে হবে। 3টে কিন্তু করলে কিন্তু একটা কিন্তু ৫ নম্বরের টিকা কমন পাবে, কিন্তু এটা কিন্তু মাথায় রাখতেই হবে।
আবার বলছি বিভাব সঞ্চারী ভাব আর স্থায়ী ভাবের মধ্যে কিন্তু একটা প্রশ্ন কিন্তু টিকা থাকবে, আর রীতিবাদ তো থাকতেই পারে। হ্যাঁ, এই দুটোর অন্তত এই দুটোর মধ্যে কিন্তু একটা টিকা থাকবে। লাস্ট মিনিট সাজেশান, এটা মাথায় রাখবে। আর যদি আমার সাজেশানগুলো মনে হয় যে তোমাদের ভালো লাগছে, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দেওয়া চাই কিন্তু। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। সময় খুব কম, সামনেই পরীক্ষা, তোমাদের রুটিন প্রকাশিত হয়ে গেছে, তোমরা জেনে গেছো কবে থেকে তোমাদের পরীক্ষা। এরপরে দেখো আর একটা প্রশ্ন আছে, এই অতিরিক্ত বস্তুই কাব্যের আত্মা। কাব্যের এই অতিরিক্ত বস্তু সম্পর্কে আলোচনা করো। আরেকটা আছে অনুকরণ তত্ত্ব। অনুকরণ তত্ত্ব থেকে আমি কয়েকটা প্রশ্ন রেখেছি, সেটা হচ্ছে 5 নম্বরে 10 নম্বরে। সুতরাং এই যে প্রশ্ন থাকছে কাব্য জিজ্ঞাসা থেকে দুটো থাকবে, একটা হচ্ছে অনুকরণ থেকে থাকবে, একটা কাব্য জিজ্ঞাসা থেকে একটা প্রশ্ন থাকবে, আর একটা হচ্ছে অনুকরণ তত্ত্ব থেকে একটা প্রশ্ন থাকবে 10 নম্বরে, আর 5 নম্বরে সেম থাকবে। অনুকরণ তত্ত্ব থেকে কিন্তু যেটা আসে সর্বদা সবসময় যেটা আসে সেটা হচ্ছে যেটা থাক যেটা থাকে সেটা হচ্ছে অনুকরণ তত্ত্ব সম্পর্কে প্লেটোর অভিমত। এটা হচ্ছে যেমন দেওয়া আছে, তারপর আছে প্লেটোর অনুকরণ ধারণার সঙ্গে অ্যারিস্টটলের ধারণার পার্থক্য দেখিয়ে মাইমেসিস তত্ত্বের বিশেষত্ব আলোচনা করে। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, আর এই প্রশ্নটা কিন্তু প্রত্যেক বছর আসে। দার্শনিক অ্যারিস্টটলের অনুসরণে অনুকরণ তথ্যটি, এটা তথ্যটি আছে, এটা তত্ত্বটি হবে সংক্ষেপে ব্যাখ্যা করে। এটা কিন্তু প্রত্যেক বছর থাকে, ঘুরিয়ে ফিরিয়ে নানা রকমভাবে থাকে। হ্যাঁ, তারপর প্লেটো থেকে থাকতে পারে, তবে প্লেটো থেকে আসার সম্ভাবনা খুব কম। সুতরাং প্রত্যেক বছর কিন্তু দার্শনিক অ্যারিস্টটলের অনুকরণ তত্ত্বটা বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে। ঠিক আছে, সুতরাং এবছরও তাই থাকতে পারে। এখানে এই যে প্রশ্নটা আছে দেখো, অনুকরণের বিষয় বলতে অ্যারিস্টটল কী বুঝিয়েছেন তার পরিচয় দেওয়া। আর গ্রিক দার্শনিক অ্যারিস্টটল অনুকরণের বিষয় আর অনুকরণের রীতি সম্পর্কে আলোচনা করে। এই প্রশ্নটা কিন্তু প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা যেন ভালো করে দেখে রাখবে। সুতরাং অ্যারিস্টটল থেকে কিন্তু প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে থাকবে, অনুকরণ তত্ত্বটাই থাকবে, বিভিন্নভাবে ঘুরে ফিরে থাকবে। এটাই আবার 5 নম্বরে আসতে পারে, 5 নম্বরের প্রশ্ন এর থেকেই থাকতে পারে। সুতরাং দেখা গেল আজকের যে প্রশ্নটা দিলাম আশা করি তোমাদের উপকারে আসবে। আর খুব লাস্ট মিনিট সাজেশন, খুব কমই প্রশ্ন দেওয়া আছে। ছন্দ অলঙ্কারগুলো দেখে দেখে প্র্যাকটিস করে নেবে, তাহলে কিন্তু কমন পেয়ে যাবে। আশা করি প্রত্যেকের উপকার আসবে, লিখে নাও। আর CC10 পেপারটা আমি আজকেরই করবো, কালকে পেয়ে যাবে। সঙ্গে থাকো, ভালো থাকো, আর মন দিয়ে পড়াশোনা করো। আর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আরেকটা জিনিস বলে দিই, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমি কিন্তু এখানে এক ভিডিও আপলোড করছি, তোমরা দেখো, প্লেলিস্ট চেক করবে, ডেসক্রিপশন বক্স চেক করো। আর পারলে আমার টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, টেলিগ্রামে যুক্ত হও। ঠিক আছে, আমি টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দেবো, সেখানে যুক্ত হয়ে যাও। সেখানে কিন্তু আমি উত্তরগুলো আপলোড করে দিচ্ছি। সঙ্গে থাকো, ভালো থেকো।